ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। প্রাচীন বুয়াটিয়ার পাহাড়ি বনের উপর হালকা কুয়াশা ভেসে আছে। গাছের পাতায় রাতের শিশির জমে আছে। কোথাও কোথাও পাথরের গা বেয়ে সরু জলাধারা নেমে যাচ্ছে নিচের দিকে। বনের ভেতর খুব দূর থেকে শোনা যাচ্ছে কয়েকজন শিকারীর আওয়াজ। তারপর সেই শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। এখন শুধু পানি পড়ার শব্দ। আর সেই পানির পাশে বসে আছে একজন তরুণ। তার পোশাক ধুলোয় মাখা, চুল এলোমেলো, শ্বাস ভারী। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে সে বনের ভেতর ছুটে এসেছে। তার হাতে শিকারের অস্ত্র, কিন্তু শিকার এখন তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তার সামনে একটা ছোট্ট ঝর্ণা। পানি এতটাই স্বচ্ছ যে নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে। তরুণটি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে 2 হাত বাড়িয়ে পানি তুলতে যায়, কিন্তু ঠিক তখনই তার চোখ থেমে যায়। পানির মধ্যে একটা মুখ। একজন তরুণ তাকিয়ে আছে তার দিকে, অসাধারণ সুন্দর, চোখে অদ্ভুত শান্তি, মুখে এমন একটা সৌন্দর্য যা যেন মানুষের চেয়ে একটু বেশি নিখুঁত। তরুণটি কিছুক্ষণ কোনো কথা বলে না, সে শুধু তাকিয়ে থাকে। তারপর একটু কাছে ঝুঁকে যায়, পানির মানুষটিও কাছে যায়। সে ডান হাত বাড়ায়, পানির মানুষটিও হাত বাড়ায়। তরুণটি থেমে যায়, তার চোখে বিস্ময়। সে আবার একটু নড়ে বসে। পানির মানুষটিও ঠিক একইভাবে যেন নড়ে। তারপর সে হাতটা পানিতে ছোঁয়ায়। জল কেঁপে উঠল, মুখটিও যেন ভেঙে যায়। তরুণটি দ্রুত হাত সরিয়ে নেয়। সে অপেক্ষা করে, কয়েক মুহূর্ত পর পানি আবার শান্ত হয়, মুখটিও আবার ফিরে আসে। এবার তার চোখে কৌতূহল। এই মানুষটি কে? এত সুন্দর কেন? আর কেন সে তার প্রতিটি মুভমেন্ট হুবহু অনুসরণ করছে? তরুণটি তখনও জানে না পানির ওপারে কোনো মানুষ নেই। সে যার দিকে তাকিয়ে আছে সে নিজেই। এই তরুণের নাম নার্সিসাস। আর এই মুহূর্তটি তার জীবনের শেষ কয়েকটি দিনের শুরু। কিন্তু এই ঝর্ণার কাছে পৌঁছানোর আগের গল্পটা আরও দীর্ঘ। আর সেই গল্পের শুরু হয়েছিল তার জন্মের সময় থেকেই। প্রাচীন গ্রিসের বুয়াটিয়া, পাহাড় আর সমতলের মাঝখানে বিস্তৃত এক অঞ্চল। এখানে মানুষের জীবন ছিল প্রকৃতির খুব কাছাকাছি। কৃষি জমি ছিল, বন ছিল, নদী ছিল, ঝর্ণা ছিল। আর প্রতিটি নদী বা ঝর্ণাকে মানুষ জড় বস্তু হিসেবে দেখত না। গ্রিকদের মাইথোলজিক্যাল পৃথিবীতে প্রকৃতির ভেতরেও প্রাণ ছিল। নদীর সঙ্গে যুক্ত থাকতে পারতেন কোনো দেবতাও, ঝর্ণার সঙ্গে থাকতে পারতেন নিম্ফ। বনের মধ্যে চলাফেরা করত এমন সব অতিপ্রাকৃত সত্তা যাদের সঙ্গে মানুষের দেখা হওয়া অসম্ভব ছিল না, অন্তত তাদের কাহিনীগুলোতে। এই পৃথিবীতেই জন্ম নেয় নার্সিসাস। তার বাবা সেফিসাস নদী দেবতা, আর তার মা লিরিওপি একজন নিম্ফ। নার্সিসাসের জন্ম থেকেই যেন তার ভাগ্য মানুষের সাধারণ জীবনের চেয়ে একটু আলাদা। কিন্তু লিরিওপি তখনও জানতেন না তার সন্তানের জীবনকে ঘিরে একটি ভবিষ্যৎবাণী অপেক্ষা করছে। ছেলেটি যখন একটু বড় হলো, লিরিওপি ভবিষ্যৎ জানতে গেলেন টাইরেসিয়াসের কাছে। টাইরেসিয়াস ছিলেন প্রাচীন গ্রিক পুরাণের অন্যতম বিখ্যাত ভবিষ্যদ্বক্তা। তিনি শুধু ভবিষ্যৎ বলতেন না, অনেক কাহিনীতে দেবতা ও মানুষের মধ্যকার এমন কিছু সত্যের সাক্ষী ছিলেন যা সাধারণ মানুষ জানতে পারত না। লিরিওপি তার সামনে দাঁড়িয়ে জানতে চাইলেন তার ছেলে কি দীর্ঘজীবন পাবে। টাইরেসিয়াসের উত্তর ছিল খুব ছোট, কিন্তু তার অর্থ ছিল অদ্ভুত। নার্সিসাস দীর্ঘজীবন পাবে যদি সে নিজেকে না চেনে। একজন মা হিসেবে লিরিওপি হয়তো এই কথার মধ্যে বিপদের কিছু বুঝতে পারেননি। কারণ একটা শিশুর জন্য নিজেকে চেনা বলতে আসলে কি বোঝায়? নিজের মুখকে চেনা, নিজের নাম জানা, নাকি নিজের পরিবারকে জানা? তখন এই কথার অর্থ বোঝার কোনো উপায়ও ছিল না। কিন্তু নার্সিসাস বড় হতে থাকলো। অল্প সময়ের সঙ্গে ভবিষ্যৎবাণীটা যেন ধীরে ধীরে তার জীবনের দিকে এগিয়ে আসতে লাগলো। শৈশব পেরিয়ে যখন নার্সিসাস কৈশোরে পৌঁছালো, তখন তার সৌন্দর্য আর লুকিয়ে রাখার মতো ছিল না। সে শুধু সুন্দর ছিল না, তার উপস্থিতি মানুষকে থামিয়ে দিত। বনের মধ্যে সে যখন শিকার করতে যেত, অন্যরা তাকে লক্ষ্য করত। কেউ তার সঙ্গে কথা বলার অজুহাত খুঁজত, কেউ তার কাছাকাছি যেতে চাইতো, কেউ তার প্রেমে পড়ে যেত। কিন্তু নার্সিসাসের কাছে এসবের কোনো গুরুত্ব ছিল না। সে জানতো সে সুন্দর, সে জানতো মানুষ তাকে চায়। আর ধীরে ধীরে তার মধ্যে একটা বিশ্বাস জন্মালো, তার কাউকে প্রয়োজন নেই। এই বিশ্বাসটাই ছিল তার সবচেয়ে বড় বিপদ। কারণ নিজের সৌন্দর্য সম্পর্কে সচেতন হওয়া অপরাধ নয়, কিন্তু যখন একজন মানুষ ভাবতে শুরু করে যে অন্য মানুষের অনুভূতির কোনো মূল্য নেই, তখন সেই সৌন্দর্যই অহংকারের অস্ত্র হয়ে যায়। নার্সিসাস সেই সীমা অতিক্রম করেছিল। কেউ তাকে ভালোবাসার কথা বললে সে ফিরিয়ে দিত, কেউ কাছে এলে সে দূরে সরে যেত, কেউ নিজের দুর্বলতা তার সামনে প্রকাশ করলে সে তা নিয়ে সহানুভূতি দেখাতো না। তার কাছে ভালোবাসা ছিল অন্য মানুষের সমস্যা, তার নিজের নয়। এবং একদিন সেই মনোভাবের সামনে এসে দাঁড়ালো ইকো। ইকো ছিলেন একজন নিম্ফ। বনের মধ্যেই তার জীবন কাটত। সে কথা বলতে ভালোবাসতো, অন্যদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতো। কিন্তু তার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা তার পুরো অস্তিত্ব বদলে দিয়েছিল। ওভিডের কাহিনী অনুযায়ী দেবী হেরা একসময় ইকোর উপর রেগে যান। ইকো তার কথাবার্তা নিয়ে হেরাকে ব্যস্ত রাখত যাতে অন্য নিম্ফরা তার নজর এড়িয়ে এগিয়ে যেতে পারে।
হেরা বিষয়টি বুঝতে পেরে তাকে শাস্তি দেন। ইকো আর নিজের মতো করে কথা বলতে পারবে না, সে নিজে থেকে বাক্য শুরু করতে পারবে না। অন্য কেউ কিছু বললে তার শেষ কথাগুলোই শুধু ইকো ফিরিয়ে দিতে পারবে। ভাবুন, একজন মানুষ কারো কাছে গিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে চাইছে, কিন্তু সে বলতে পারছে না আমি তোমাকে ভালোবাসি, সে বলতে পারছে না আমার ভয় করছে, সে এটাও বলতে পারছে না যে আমাকে ছেড়ে যেও না, কারণ নিজের ভাষা তার নেই। এই অবস্থাতেই ইকো একদিন নার্সিসাসকে দেখতে পেল। সেদিন নার্সিসাস কয়েকজন সঙ্গীর সঙ্গে বনে শিকার করছিল। বনের মধ্যে হরিণের চলার শব্দ, ঝোপের মধ্যে পাতার নড়াচড়া, শিকারীদের পায়ের শব্দ। কিছুক্ষণ পর সবাই আলাদা হয়ে গেল। নার্সিসাস একা হয়ে পড়ল। সে চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। সে জোরে ডাকলো, কেউ আছো? কিছুক্ষণ নীরবতা, তারপর দূর থেকে ভেসে এলো, আছো। নার্সিসাস থেমে গেল। সে চারদিকে তাকালো, এদিকে এসো। দূর থেকে উত্তর, এসো। এবার তার মনে হলো কেউ হয়তো তাকে অনুসরণ করছে। সে আবার ডাকলো। ইকো তার কথার শেষ অংশ ফিরিয়ে দিল। এইভাবে কয়েকবার কথা চলল। শেষ পর্যন্ত নার্সিসাস বুঝতে পারল কোথাও একজন মানুষ আছে। আর ইকো তখন গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে, তার চোখ নার্সিসাসের দিকে। সে এগিয়ে এলো। তার মনে ছিল ভালোবাসা, কিন্তু নার্সিসাসের মনে ছিল না একই অনুভূতি। ইকো তার কাছে যেতে চাইল। নার্সিসাস তাকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করল। তার কথাগুলো ছিল এমন যা ইকোর জন্য অত্যন্ত কষ্টদায়ক। ইকো সরে গেল। সে আর নার্সিসাসের সামনে দাঁড়ালো না, বনের আরো গভীরে চলে গেল। ওভিডের কাহিনীতে তার শরীর ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। সে মানুষের কাছ থেকে দূরে সরে যায়। শেষ পর্যন্ত তার শরীর আর থাকে না, থেকে যায় শুধু তার কণ্ঠ। পাহাড়ে কেউ ডাকলে যে শব্দ ফিরে আসে, প্রাচীন মানুষ সে প্রতিধ্বনির মধ্যে ইকোর অস্তিত্ব খুঁজে পেয়েছিল। ইকো চলে গেল, কিন্তু তার কষ্টের গল্প শেষ হলো না, কারণ নার্সিসাসের মতো মানুষকে ভালোবেসে প্রত্যাখ্যাত হওয়া অন্যরাও ছিল। আর তাদের একজনের প্রার্থনায় শেষ পর্যন্ত তার ভাগ্য বদলে দিল। একজন প্রত্যাখ্যাত মানুষ দেবতাদের কাছে প্রার্থনা করলো নার্সিসাস যেন একদিন ভালোবাসে, কিন্তু এমন কাউকে যাকে সে কোনোদিন পাবে না। প্রার্থনাটি নেমেসিসের কাছে পৌঁছালো। নেমেসিস ছিলেন প্রতিফল ও শাস্তির সঙ্গে যুক্ত দেবী। নার্সিসাসের বিরুদ্ধে তখন কোনো সেনাবাহিনী দাঁড় করানো হলো না, তার জন্য কোনো দানবও পাঠানো হলো না। তার নিজের জীবনই তার শাস্তির পথ হয়ে গেল, কারণ তার সবচেয়ে বড় দুর্বলতা ইতোমধ্যেই তার মধ্যে ছিল, তার সৌন্দর্য। এর কিছুদিন পর নার্সিসাস আবার শিকারে বের হলো। সকাল থেকে সে পাহাড়ি বনের মধ্যে ঘুরছিল। সূর্য উপরে উঠছে, গরম বাড়ছে, তার শরীরে ক্লান্তি জমেছে। শিকার করতে করতে সে আরও দূরে চলে গেল। শেষ পর্যন্ত তার সামনে দেখা দিল সেই ঝর্ণা, নির্জন, শান্ত, স্বচ্ছ। চারপাশে এমন কোনো মানুষের চিহ্ন নেই, যেন জায়গাটি বহুদিন ধরে মানুষের স্পর্শ থেকে দূরে। নার্সিসাসের গলা শুকিয়ে গেছে। সে ঝর্ণার কাছে গেল, হাঁটু গেড়ে বসলো, দুই হাত দিয়ে পানি তুলতে যাবে। আর তখনই তার চোখ পানির উপর পড়ে। একটি মুখ। সে থেমে গেল। এমন মুখ সে কখনো দেখেনি। প্রথমে সে শুধু তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে কাছে গেল। পানির মানুষটিও কাছে এলো। সে একটু ডান দিকে তাকালো, মুখটিও ডান দিকে ঘুরল। সে বাম দিকে তাকালো, মুখটিও একইভাবে ঘুরল। নার্সিসাসের মনে হলো এই মানুষটি যেন তাকে বুঝতে পারছে। সে হাসলো, মুখটিও হাসলো, তার চোখে বিস্ময়। এত মিল কিভাবে সম্ভব? সে হাত বাড়ালো, পানির মানুষটিও হাত বাড়ালো। আঙুল প্রায় ছুঁয়ে যাওয়ার মুহূর্তে জল কেঁপে উঠল, মুখটিও ভেঙে গেল। নার্সিসাস হাত সরিয়ে নিল। সে অপেক্ষা করলো পানি যেন আবার শান্ত হয় এবং মুখটি আবার ফিরে এলো। এবার সে আরো বেশি সময় তাকিয়ে রইল। তার তৃষ্ণা তখনও আছে, কিন্তু সে পানি খাচ্ছে না, সে শুধু দেখছে। একসময় সে কথা বলল, তুমি কে? কোনো উত্তর নেই। সে আবার বলল, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আবারও কোনো উত্তর নেই, কিন্তু মুখটি তার দিকে তাকিয়েই আছে। এই নীরবতাই তাকে আরো বেশি টানলো, কারণ নার্সিসাসের জীবনে এতদিন যারা তার কাছে এসেছে তারা সবাই কিছু না কিছু চেয়েছে। কেউ তার ভালোবাসা চেয়েছে, কেউ তার সময় চেয়েছে, কেউ তার স্বীকৃতি চেয়েছে, কিন্তু এই মানুষটি কিছুই চাইছে না। সে শুধুই তাকিয়ে আছে। আর নার্সিসাস প্রথমবার এমন একজনকে দেখেছে যার কাছ থেকে সে কিছু পেতে চায়। সে ধীরে ধীরে বসে পড়ল। তার শিকারের অস্ত্র পাশে পড়ে রইল। তার সঙ্গীরা কোথায় সে জানে না। সে জানে না কতক্ষণ কেটে গেছে। সে শুধু জানে এই মুখটি চলে গেলে সে আবার একা হয়ে যাবে। সন্ধ্যা নামলো। গাছের ছায়া পানির উপর লম্বা হয়ে পড়ল। তবু নার্সিসাস উঠল না। রাত এলো, সে এখনো সেখানেই। পরদিন সকাল হলো, সে এখনো সেখানেই বসে আছে। তার শরীর দুর্বল হচ্ছে, কিন্তু তার চোখের সামনে থাকা মুখটি যেন তাকে ছেড়ে যাচ্ছে না। একবার সে তাকে ছুঁতে চাইল। সে পানির উপর ঝুঁকে গেল, তার ঠোঁট প্রায় পানিকে ছুঁয়ে ফেলেছে।
প্রতিবিম্বেও কাছে এলো, কিন্তু স্পর্শের মুহূর্তে জল কেঁপে উঠল, মুখটি আবার ভেঙে গেল। নার্সিসাস পিছিয়ে গেল, তার মুখে হতাশা। সে বুঝতে পারছে না কেন এই মানুষটি তার কাছ থেকে পালিয়ে যায়, কেন সে কাছে আসে আবার হারিয়ে যায়, কেন তাকে ছুতে গেলেই সবকিছু ভেঙে পড়ে। কিছুক্ষণ পর পানি আবার শান্ত হলো, মুখটি ফিরে এলো। নার্সিসাস এবার নিজের দিকে আরো গভীরভাবে তাকালো, চোখ, কান, নাক, চুল সবকিছু। তারপর সে নিজের হাতের দিকে তাকালো, পানির মানুষটিও হাতের দিকে তাকালো, তার মুভমেন্ট দেখলো। সে মাথা ঘোরালো, অন্য মুখটিও মাথা ঘোরালো, সে চোখ বন্ধ করলো, অন্য মুখটিও চোখ বন্ধ করলো। এভাবে চলতে লাগলো। এবার সন্দেহের জায়গা রইল না। নার্সিসাস বুঝতে পারল সে কোনো অপরিচিত মানুষকে দেখছে না, সে নিজেকেই দেখছে। তার সামনে কোনো দ্বিতীয় মানুষ নেই, কোনো রহস্যময় যুবক নেই, কোনো লুকিয়ে থাকা প্রেমিক নেই, শুধু পানি, আর সেই পানিতে তার নিজের মুখ। টাইরোসিয়াসের ভবিষ্যৎবাণী তখন তার সামনে দাঁড়িয়ে গেল। যদি সে নিজেকে না চেনে, নার্সিসাস নিজেকে চিনেছে, কিন্তু অনেক দেরিতে, কারণ এখন সে জানে সে যার প্রেমে পড়েছে তাকে সে কোনোদিন পাবে না। এটাই ছিল শাস্তির সবচেয়ে নিষ্ঠুর অংশ। সে যাকে এতদিন অন্য একজন মানুষ ভেবেছিল, সে তার নিজের অস্তিত্বেরই প্রতিচ্ছবি। সে নিজেকে ছুতে পারে না, নিজের কাছ থেকে পালাতেও পারে না। সে উঠে যেতে পারে, কিন্তু উঠলে সেই মুখটি হারিয়ে যাবে। সে থেকে যেতে পারে, কিন্তু থাকলে তার শরীর ধীরে ধীরে শেষ হয়ে যাবে। নার্সিসাস থেকে গেল। দিনের পর দিন তার শরীর দুর্বল হলো, ক্ষুধা তাকে কষ্ট দিল, তৃষ্ণা তাকে কষ্ট দিল, কিন্তু সে সরে গেল না, কারণ এবার সে জানে তার সামনে থাকা মুখটাই তার পৃথিবী। একসময় সে নিজের ভাগ্য বুঝে গেল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। তার চোখের সামনে নিজের মুখ, আর ভেতরে সেই মুখের প্রতি আকাঙ্ক্ষা, আর তার চারপাশে নীরব বন। শেষ পর্যন্ত তার শরীর আর তাকে ধরে রাখতে পারল না। সে ঝর্ণার ধারে পড়ে রইল, তার চোখ তখনও পানির দিকে। শেষ মুহূর্তে সে জানতো সে যাকে ভালোবেসেছে সে নিজেই। তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। নার্সিসাস মারা গেল সেই ঝর্ণার পাশে। তার মৃত্যুর পর নিমফ্রা যখন তাকে খুঁজতে এলো, তারা তার দেহ আর খুঁজে পেল না। সেখানে ফুটেছিল একটা ফুল, জলের ধারে মাথা নিচু করে থাকা একটা ফুল, সাদা পাপড়ি, মাঝখানে হলুদ। তার নাম নার্সিসাস। মানুষটি হারিয়ে গেল, কিন্তু তার সৌন্দর্যের গল্প রয়ে গেল প্রকৃতির মধ্যেই, আর তার নামও হারালো না। হাজার হাজার বছর পর মানুষ সেই ফুল দেখেও সেই তরুণের কথা মনে করতে পারল। কিন্তু নার্সিসাসকে নিয়ে এটাই একমাত্র প্রাচীন গল্প ছিল না। গ্রিক লেখক পসনিয়াস একটি ভিন্ন স্থানীয় ভার্সনের কথা উল্লেখ করেছিলেন, যেখানে নার্সিসাস নিজের প্রতিবিম্বকে অন্য মানুষ মনে করত না। সেখানে তার মৃত যমজ বোনের স্মৃতি তার নিজের মুখের সঙ্গে জড়িয়েছিল। আর কোননের সংরক্ষিত আরেকটি কাহিনীতে আইমেনিয়াস নামে এক প্রত্যাখ্যাত প্রেমিকের ঘটনা উঠে এসেছে। সেখানে নার্সিসাস নিজের প্রতিবিম্ব চিনত, কিন্তু তবু তার প্রতি এমনভাবে আকৃষ্ট হয়েছিল যে শেষ পর্যন্ত তার জীবন নষ্ট হয়ে যায়। অর্থাৎ প্রাচীন গ্রিসেও নার্সিসাসের গল্পের একাধিক রূপ ছিল, তবে যে ভার্সন সবচেয়ে বেশি মানুষের মনে জায়গা করে নিল সেটি ওভিডের গল্প, নার্সিসাস, ইকো, নেমেসিস আর সেই নির্জন জলাশয়। রোমান কবি ওভিড আর মেটামরফোসিসের তৃতীয় বইয়ে এই কাহিনীকে এমনভাবে লিখেছিলেন যেখানে নার্সিসাসের সৌন্দর্যের পাশাপাশি তার মানসিক পতনও স্পষ্ট হয়ে ওঠে। পরে এই গল্প ছড়িয়ে পড়ে শিল্পে। চিত্রশিল্পীরা বারবার তাকে সেই একই দৃশ্যে দেখিয়েছেন, জলের দিকে ঝুঁকে থাকা একজন তরুণ, তার সামনে নিজের মুখ, কখনো বিস্ময়, কখনো আকাঙ্ক্ষা, কখনো হতাশা, কখনো মৃত্যু। আর সময়ের সঙ্গে নার্সিসাস শুধু একজন পৌরাণিক চরিত্র থাকেনি, তার নাম থেকেই তৈরি হয়েছে নার্সিসিজম শব্দটি। তবে আধুনিক মনোবিজ্ঞানে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আর পুরাণের নার্সিসাসকে এক করে দেখা ঠিক নয়। একটি পৌরাণিক চরিত্র, অন্যটি নির্দিষ্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস। নার্সিসাসের নাম আধুনিক ভাষায় আত্মমগ্নতার প্রতীক হয়েছে, কিন্তু তার প্রাচীন গল্পের ভেতরে শুধু আত্মমুগ্ধতা ছিল না, ছিল প্রত্যাখ্যান, ছিল ইগোর একাকিত্ব, ছিল দেবতার প্রতিফল, ছিল অসম্ভব আকাঙ্ক্ষা, আর ছিল নিজের পরিচয় আবিষ্কার করার সেই ভয়ঙ্কর মুহূর্ত। এই কারণেই নার্সিসাসের গল্প এতদিন টিকে আছে। সে কোনো যুদ্ধের হিরো নয়, কোনো রাজাও নয়, কোনো দানবও নয়। সে একজন তরুণ, তার সবচেয়ে বড় শক্তি ছিল তার সৌন্দর্য, আর সেই সৌন্দর্যই শেষ পর্যন্ত তার দুর্বলতা হয়ে দাঁড়ালো। হাজার হাজার বছর আগে বোয়াটিয়ার সেই ঝর্ণার পাশে যে ঘটনা ঘটেছিল বলে মিথ আমাদের বলে, তার কোনো ঐতিহাসিক প্রমাণ আমাদের হাতে নেই। নার্সিসাস সত্যি একজন বাস্তব মানুষ ছিলেন এমন প্রমাণও নেই। আমরা জানি তার গল্প প্রাচীন সাহিত্য ও ট্রেডিশনের মাধ্যমে টিকে আছে, কিন্তু একটি মিথের সত্যতা সবসময় তার ঐতিহাসিক অস্তিত্বের উপর নির্ভর করে না। কখনো কখনো গল্পের শক্তি থাকে তার প্রশ্নের মধ্যে। নার্সিসাসের প্রশ্নটা আজও অদ্ভুতভাবে পরিচিত।
একজন মানুষকে নিজেকে খুব ভালোবাসতে গিয়ে অন্য মানুষকে দেখতে ভুলে যেতে পারে? আর তার থেকেও কঠিন প্রশ্ন, নিজেকে দেখা আর নিজেকে চেনা কি সত্যি একই জিনিস? নার্সিসাস নিজের মুখ দেখেছিল কিন্তু নিজের সীমা চিনতে পারেনি। সে অন্যের ভালোবাসা বুঝতে পারেনি। আর যখন নিজের মধ্যে সে ভালোবাসা খুঁজে পেল, তখন আর সেখান থেকে বের হতে পারল না। শেষ পর্যন্ত তার পৃথিবী ছোট হয়ে গেল একটি জলাশয়ের সমান। একটি মুখ, একটি আকাঙ্ক্ষা আর একটি নীরবতা। হয়তো সেই কারণেই হাজার হাজার বছর পরও আমরা তার গল্প শুনি। কারণ দেবতারা সত্যিই ছিলেন কিনা, নেমেসিস সত্যিই তার ভাগ্য বদলেছিলেন কিনা, সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো নিশ্চিতভাবে পাবো না। কিন্তু মানুষ কেন এই গল্প বলেছিল, সেই প্রশ্নটা আজও গভীর। হয়তো তারা জানতো মানুষের সবচেয়ে ভয়ঙ্কর কারাগার সবসময় পাথরের দেয়াল দিয়ে তৈরি হয় না, কখনো সেটা তৈরি হয় নিজের ভেতরে। আর নার্সিসাস সেই কারাগারের দরজার সামনে দাঁড়িয়েছিল। দরজাটা ছিল জলের ভেতর। সে চাইলে চলে যেতে পারত, কিন্তু পারেনি, কারণ দরজার ওপারে ছিল তার নিজের মুখ। আর সেই মুখ থেকে চোখ সরানোর ক্ষমতা তার ছিল না। এমনই ইতিহাস, মাইথোলজি আর হারিয়ে যাওয়া রহস্যের গল্প জানতে থাকুন ক্রনিকের সঙ্গে। কারণ কিছু গল্প হাজার হাজার বছর আগে শেষ হয়ে গেলেও তাদের প্রতিধ্বনি এখনও মানুষের মনে বেঁচে থাকে।